এইটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে। এই জন্য আমরা কি কি করব, কিভাবে করব, কত দিনের মধ্যে করব সেটাও বলে দিচ্ছি। কত দিনের মধ্যে করব, কোনটা কত দিনের মধ্যে করব সেটা আমরা বলে দেব, যাতে করে সরকার সুচারুরূপে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে পরিচালনা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আমরা শেষ করছি এখন। এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন, আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফয়েজ সাহেব বলল পুলিশের চিফ পালিয়ে যায়, পুলিশের কমিশনার পালিয়ে যায়, আর কেউ জেলে আছে, আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না, আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায়, আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন? ওই দেশটা কিভাবে, আমরা কি রাষ্ট্র, যে নেশন বিল্ডিং এর কথা বলছি, আমরা দেশ গড়ার কথা বলছি, একটা আইন শৃঙ্খলাবিহীন দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ গড়তে পারবেন? আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে, আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজনীয়তা, প্রাথমিক প্রয়োজনীয়তা। তো সেই ক্ষেত্রে ফয়েজ সাহেব যে সুপারিশমালাগুলো নিয়ে আসছে, আমার সৌভাগ্য হয়েছে, আমি কিছু কিছু সৌভাগ্য দিয়েছি, আর উনি করার সময় আমার সাথে বিভিন্ন সময় আলাপও হয়েছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন শৃঙ্খলা বাহিনী যেটা নির্দলীয়, যেটা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, সততার সাথে পরিচালিত হবে। তাহলেই সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনার একটা ভিত্তি সংগঠন, প্রতিষ্ঠান। এটার উপর আমাদের একটা নীতিমালা আমরা প্রণয়ন করছি, যেটাতে পুলিশ পরিচালনা, দক্ষতা, স্বচ্ছতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর, কেউ কারো উপরে না। যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি, পুলিশের কাজ কি? জনগণের সেবা দেওয়া। প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি? জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া। জনগণের সম্পত্তি, তার জীবনের, তার কাজ করার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর এটা বিচার করবে আমাদের কি বলে, বিচার বিভাগ। বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুতরাং পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার গড়ে তুলতে হবে। যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে। এই জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে। এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি, তার মধ্যে খুব একটা গুরুত্ব পায়নি। আমি কথাটা আবার বলছি, পুলিশের সংস্কারের বিষয়টা একেবারেই গুরুত্ব পায়নি। যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু একেবারেই গুরুত্ব পায়নি। এবং এই জন্য আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। এই কাজটা আমাদের করতে হবে। একটা দ্বিতীয় কাজ হচ্ছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে, আপনার সেবাটা কোথায় হয়? স্থানীয়ভাবে হয়। ঢাকায় বসে তো সেবা দেবে না, সেবা দেবে স্থানীয় সরকারগুলো, সিটি কর্পোরেশনগুলো দেবে, পৌরসভাগুলো দেবে, ইউনিয়ন কাউন্সিল দেবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে। তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কি করে? কোনো কারণ তো নেই। এমনকি পুলিশের সেবাও, এর মধ্যে পুলিশের সেবার মধ্যে স্থানীয় সরকার একটা ভূমিকা আছে। এটা কিন্তু বাংলাদেশে আমরা কোনো সময় করি নাই। স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয়, যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে। এখন আপনি বাংলাদেশের সেই টাঙ্গাইলের
সেটুকুর এলাকায় যদি বলি আমি, টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক, তার যে সে দায়িত্ব, সে স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে পালন করছে কিনা, জনগণের সুরক্ষার কাজ করছে কিনা, এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলে সুরক্ষা দেওয়া খুব কঠিন। এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা, অনেকগুলো বিষয় আছে, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, অনেকগুলো বিষয় আছে। পুলিশকে সুচারু দায়িত্ব পালন করার জন্য আমাদের যে সংস্কারগুলো করতে হবে, বিএনপি সেটার উপর কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে সে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি, এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে। যদি আমরা দায়িত্ব পাই, যাতে এটার জন্য অপেক্ষা করতে না হয়। আমি আগেই বলেছি, আকাঙ্ক্ষা অনেক বেশি, ধৈর্য কম, মানুষের ধৈর্য কম। এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যায়। এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে, যাতে জনগণ হতাশ না হয়। আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য। লোকাল গভর্নমেন্ট একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এটা আমারও বিএনপির প্রস্তাব, আপনারা তো জানেন। দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি। এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা, তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে নেয়। এটা আমরা করেছি কবে, 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখনও এদের মুখে শুনি নাই। এখন ওরা তো মনে হয় গলা শুকিয়ে ফেলছে বলতে বলতে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে মনে হয় না নতুন কিছু শিখতেছে ওদের কাছ থেকে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে হবে, এটা তাদের মতো করে করতে হবে। আরে কি মুশকিলের কথা, আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি। আপনাকে আইদার ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করতে হবে, অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নাই। আইদার সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য, তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে। কিন্তু কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করছি যে কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করব। ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এরা ঐক্যমতে বিশ্বাস করে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে না। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই, এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল নিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত হয় না। তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। তাহলে এখন এত বছর আমরা বলে আসছি কি, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দাও, বলেছি না? মালিকানা ফিরিয়ে দাও। মালিকানা ফিরিয়ে দেওয়া মানে কি, বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে, এটা হচ্ছে মালিকানা। এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি, আমরাই মালিক, আমরাই সিদ্ধান্ত দেবে। তাহলে জনগণ গেল কোথায়? যে জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো, ত্যাগ স্বীকার হলো, মরলো,
এখন তো জনগণ তো কি দৃশ্যপটের মধ্যে জনগণকে দেখা যাচ্ছে না। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? আগামী সংসদে কি পাশ হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা! তাহলে নির্বাচনের দরকার কি? জনপ্রতিনিধির দরকার কি? সংসদের দরকার কি? আমরা তো মনে করি এইগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ ঘটে, এইটাই গণতন্ত্র। এখন ওরা সিদ্ধান্ত দিতে চায় যে আগামী সংসদে কি কি করতে হবে, পাশ করতে হবে। তাহলে প্রতিনিধিদের কাজটা কি? এই যে অগণতান্ত্রিক যে আচরণ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মনে রয়ে গেছে। আমরা ওই মন মানসিকতা থেকে বেরোতে পারছি না যে আমরা যেটা চাইবো সেটাই আমাদের করতে হবে, জনগণকে করতে হবে, অন্য দলকেও করতে হবে। তাহলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু? আমার তো মনে হয়। তা আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে, জনগণের আস্থা নিতে হবে, জনগণের সমর্থন নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। তার বাইরে কিছু করার কোনো রাজনৈতিক দলের এবং ব্যক্তির কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি। এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল, এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করে নেই। 16 বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি। তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না। ওই ত্যাগের কৃতিত্ব যারা চায়, ওই আবার বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করেছে যে দলটি, যে দলের নেতা কর্মীরা, সেই দলের নেতা প্রথম দিনেই বলেছে এই কৃতিত্ব জনগণের। তারেক রহমান সাহেব কি বলেছে? এই কৃতিত্ব জনগণের, প্রথম দিন বলেছে। আমরা তো নিচ্ছি না। তাহলে এই কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে। এই কৃতিত্ব দিতে হবে জনগণকে। আমরা আমাদের ভূমিকাটা মাত্র পালন করেছি। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের ভূমিকা পালন করেছি। আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য ওখানে যাইনি। সুতরাং যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না এরা। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? হতে পারে না। যারা নির্বাচন থেকে, আজকে একটা দেশ 14 মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে। আপনারা জানেন এই 14 মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কাজ করার কোথাও না। আমি তাদের দোষও দিচ্ছি না, কারণ গণতন্ত্র জনগণের সমর্থন ব্যতীত, জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না। সুতরাং তারাও পারে নাই, তাদেরকে আমি দোষারোপ করছি না। এই জন্য মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। আপনার দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত হলো? আমরা নির্বাচনের পরে হবে, সেটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কি এইভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো? হ্যাঁ, তো আমি বেশি কিছু বলবো না। আমাদের সংস্কার প্রস্তাব যেগুলো ফয়জুদ্দিন সাহেব দিয়েছেন, এগুলো নিবিড়ভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। এর মধ্যে কিছু কিছু আমি ঐক্যমত পোষণ করেছি ওনার সাথে, আমাদের কাজের সাথে মিলে যাচ্ছে। আর বাকিগুলো আমরা আলাপ আলোচনা করব। আমরা জনগণের মতামত নিয়ে কিন্তু 31 দফা করেছি, আপনারা জানেন তো। আবার 31 দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছি আমরা গায়ে, কারণ আমরা মনে করি যে জনগণের সমর্থন ব্যতীত
কোনো সংস্কার কেউ করা উচিত না, করতে পারবেও না। ঢাকায় বসে যারা টেবিলের চারদিকে বসে আলাপ আলোচনা করে তাদের নিজেদের মতো সংস্কার করতে চায়, যেখানে জনগণের কোনো মতামত নাই। একমাত্র জনগণের মতামত হচ্ছে নির্বাচনে জিতে সংসদে পাশ করা। আর গণভোটের কথা একটু বলে দিই, মানে জনগণের মতামতের সাথে গণভোটের সাথে সংযুক্তি। গণভোট হচ্ছে, গণভোট এখন যারা সরকারে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান, যেই সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, কোনো অপশন নেই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত দিয়ে সংসদে পাশ করবেন, অথবা সংসদে কিছু পাশ করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাশ করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। এই যে আমরা গণভোটে, এখন গণভোটের নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে অ্যালাউ করে না। তারপরও বিএনপি অত্যন্ত কি বলবো, আমাদের খুব একটা আমরা খুব উদার হয়ে শুধুমাত্র একটা, যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়, আমরা সব কিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছে। এটা কিন্তু আমি আমার মত থেকে আমি বলছি, এই নির্বাচনের আগে, সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই। এটা বিএনপির উদারতা। ওনাদের নির্বাচনের দিনও রাজি হয়েছে, এটা বিএনপির উদারতা। আর দ্বিতীয় কথা বলি, নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয় নাই, এটাও বিএনপির উদারতা। দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই, যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে না। তাও আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, দ্বিমত পোষণ করা দিয়ে ঐক্যমত গণভোটে যাই, ওটাও কিন্তু বিএনপির উদারতা। কারণ বিএনপি একটি সহনশীল একটা রাজনীতি চায়, বিএনপি একটা স্থিতিশীলতা চায় দেশের মধ্যে। বিএনপি আপনার অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তাদের প্রতি সম্মান জানাতে চাই। এই যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা, কিন্তু দ্বিমত পোষণ করেও তাও এক জায়গায় আসছি, শুধুমাত্র আমরা গণতান্ত্রিক স্পিরিটটা রাখতে চাই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই আমরা। ওই আগের সংস্কৃতি দিয়ে সাংঘর্ষিক রাজনৈতিক রাস্তায় গিয়ে আপনার মহাবক্রেসির মাধ্যমে চাপ সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি। আমরা চাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেব, আমরা সবাই জনগণের কাছে যাব, আমরা ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটাই, সেই দিকেই বাংলাদেশ চলবে। আমার বিএনপির ইচ্ছাও চলবে না, অন্য কোনো দলের ইচ্ছাও চলবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালাতে হবে। সেই গণতন্ত্রের জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি। নতুনভাবে আবার অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ।